যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। বিশ্বের পাগল ট্রাম্প আর উপমহাদেশের পাগল নরেন্দ্র মোদী, তাদেরকে গণতান্ত্রিক চেতনা দিয়েই রুখতে হবে। এইভাবে ছোট ছোট সমাবেশের মধ্য দিয়ে জনমত তৈরি করে তাদের তাণ্ডব থেকে বিশ্বের মানুষকে, ভারতের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে হবে। বন্ধুরা, জাকাত আমরা কালেকশন করি এবং সেটা জায়গা মতো পৌঁছে দেই, এবং আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো 100% গ্যারান্টি, যেটা এটা ছাড়া আর কোথাও ব্যবহার হয় না। তাহলে জামাত চলে কি দিয়ে? কর্মীদের পয়সা দিয়ে। আপনি বলেন, একটা জায়গায় চাঁদা না পেয়ে দোকানদারকে দোকান থেকে ব্যবসায়ীকে বের করে এনে পাথর দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে সেইখানে মেরে ফেলা হলো। একটা ফৌজদারি অপরাধ শুধু না, নিকৃষ্ট ধরনের ফৌজদারি অপরাধ। সেটাকে আপনি তুলনা করছেন একটা দলের কর্মীরা স্বেচ্ছায় পয়সা দিয়ে তার দল চালাচ্ছে এটার সাথে। আমার মনে হয় আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কিছু বোঝেন না। জামাতের ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে আর একটু জানা দরকার, তারপরে মন্তব্য করা দরকার। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির উল্টোপাল্টা কিছু ঘটেছে? অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে হ্যাঁ, সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির উল্টোপাল্টা বিরাট কিছু ঘটেছে। হিসাব নিকাশে মেলে না, বিএনপির প্ল্যান ব্যর্থ। যে এক হুজুর, দেড় বেটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। এই দেড় বেটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত। দর্শক শ্রোতা, আমাদের পাশের দেশ, দাদাবাবুদের দেশ পশ্চিমবঙ্গে যেই রকম ভাবে পিশাচিক নির্যাতন চালাচ্ছে নরেন্দ্র মোদী বাহিনী, শুভেন্দু বাহিনী, তাতে বোঝাই যাচ্ছে যে তারা মুসলিমদের সাথে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া বাঁধানোর চিন্তা ভাবনা করছে। দর্শক, এই শুভেন্দু অধিকারী টাটকা একটা জানোয়ার, একটা কুলাঙ্গার, একটা শয়তান। হ্যাঁ, আবার এসেছে ক্ষমতায়। ও ক্ষমতায় আসার আগে হিন্দুদেরকে একটা কথা বলেছিল যে আমরা যদি, বিজেপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে ভারতবর্ষে যেই সমস্ত মুসলিম বড় বড় নেতাদের নাম রয়েছে সবার নাম ইতিহাস থেকে মুছে দেবে। আসলে ভাই, তোরা জোর করে কোনো কিছু মুছে দেওয়ার চিন্তা করলেই কি ইসলাম মুছে যাবে? ভারত থেকে কি ইসলামের বাতি নিভাইতে পারবি? অসম্ভব। আবু জেহেলের মতো মানুষ, আবু জেহেলের তুই পেশাবের যোগ্যও না। আবু জেহেল এত বড় কাট্টা কাফের ছিল, আবু জেহেলের মতো মানুষ ইসলামের বাতি নিভাইতে পারে না। ফেরাউনের মতো মানুষ ইসলামের বাতি নিভাইতে পারে নাই। নমরুদের মতো মানুষ ইসলামের বাতি নিভাইতে পারে নাই। তুই কোথাকার কুত্তার বাচ্চা যে ইসলামের বাতি নিভাবি? ভারত থেকে এই কুকুরের বাচ্চাগুলো ইসলামের বাতি নিভানোর জন্য একের পর এক মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের ঘর বাড়ি ভাঙচুর করছে, মুসলমানদের গোশতের দোকান ভাঙচুর করছে, মুসলমানদের পবিত্র স্থান মসজিদ ভাঙচুর করছে এই কুত্তার বাচ্চাগুলো। দর্শক শ্রোতা, হুঁশিয়ার সাবধান হতে হবে, ওদের হুঁশিয়ার সাবধান করতে হবে। কারণ ওরা যেইভাবে গোটা বিশ্বের ভিতরে মুসলমানদের কলিজায় আঘাত দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, ওদের পরিণতি ভালো হবে না। ইতিহাস সাক্ষী, হ্যাঁ ইতিহাস সাক্ষী, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, কারুর পরিণতি ভালো হয় নাই। ইসলামকে যারা ধ্বংস করতে গিয়েছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এখন ওই পশ্চিমবঙ্গে যা শুরু করেছে না, ওরা ধ্বংস মনে হয় অতি সন্নিকটে, জন্যই হয়তো ওরা এরকম শুরু করেছে। লিখে নেন। দর্শক, এবার আসুন আমাদের বাংলাদেশের কিছু খবর আছে। এই যে রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করেছে, এটার কারণে কারো কারো পুটকির বালগুলো ঝরে পড়তেছে সহ্য করতে না পেরে। যেমন ভিডিওর শুরুতে একটা বেসাইজা মহিলার ভিডিও দেখছেন না, আর একটা বালও আমার মনে হয় নাই, সবগুলো ঝরে পড়ে গেছে। হ্যাঁ, এই মহিলাটা ইসলাম বিদ্বেষী এতটাই, টুপিওয়ালাদের দেখলে এর এত চুলকায় ভাই, অত চুলকাইলে তো ওই জায়গায় আর বালগুলো বা চুলগুলো থাকার কথা না, ঝরে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। এত চুলকালে হয় মানে টুপিওয়ালাদের নিয়ে এই মহিলাটির এত চুলকায়, ওর জায়গায় বেজায়গায় যা পশম ছিল সব ঝরে পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই যে রফিকুল ইসলাম মাদানি 2টা বিয়ে করছে, এর কারণে এর চুলকানি শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় রে ভাই, যে সারা জীবন কোনোদিন বিয়ে করে নাই, যে মানুষ মিয়া মানুষের জন্য পাগল পারা হয়ে আছে, তুই যদি ওই পুরুষের কাছেও যা, যদি উলঙ্গ হয়ে দাঁড়া থাকিস, তোর দিকে তাকাবে না, থুতু ফেলে অন্য দিকে তাকাবে। ওই জন্যেই এর এইরকম শুরু হয়ে গেছে। যাই হোক দর্শক,
জানি না কথাগুলো আমি ভুল বললাম না সঠিক বললাম। আসলে এই মহিলাটি এত এত ইসলাম বিদ্বেষী, এত এত আলেম বিদ্বেষী, যার কারণে কথাগুলো বলতে বাধ্য হয়েছি। কারণ বিগত কিছুদিন যাবৎ এই মহিলাটি নির্লজ্জ বেশরম যেইভাবে আলেম ওলামাদের পিছনে লেগেছে, তাতে কথাগুলো না বলে আমি আসলে আর পারলাম না। হ্যাঁ, যাই হোক দর্শক, কথা বাড়াবো না, যেহেতু আজকের ভিডিওটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, পাশের দেশের দাদাবাবুদের প্রেক্ষাপট এবং অনেক কিছু নিয়ে আজকের এপিসোডটি সাজানো। একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলে আমি বিশ্বাস করি অনেক কিছু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা কেন, একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির উল্টোপাল্টা কিছু ঘটেছে? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে হ্যাঁ, সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির উল্টোপাল্টা বিরাট কিছু ঘটেছে। হিসাব নিকাশে মেলে না, বিএনপির প্ল্যান ব্যর্থ। দর্শক, নানান গুঞ্জন আছে, অনেক কিছু গুঞ্জন, বাট যেটা রিয়েলিটি আমরা সে বিষয়ে আলোচনা করব। দর্শক, যে খবরের ভিত্তিতে আমরা এই আলোচনা করছি, খবর পুলিশের শৃঙ্খলা ফেরায় মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন। এর মানে সেনা সদস্যদেরকে ব্যারাকে ফেরানো হচ্ছে। এখন এই যে সেনা সদস্যদেরকে ব্যারাকে ফেরাচ্ছে, বিএনপি বুকে পাথর চাপা দিয়ে সেনা সদস্যদেরকে ব্যারাকে ফেরাচ্ছে। এটা বিএনপি চায় না, এটা বিএনপির চিন্তা দর্শন। সুন্দরভাবে দেশ চালানোর বিএনপির যে প্ল্যান, সেই প্ল্যানের পরিপন্থী। বিএনপি এখানে চায় সেনাবাহিনী মাঠে থাকুক, কিন্তু ওয়াকার সেনাবাহিনীকে মাঠে রাখতে চাচ্ছে না। এটি হচ্ছে পয়েন্ট অফ ডিসকর্ড, পয়েন্ট অফ ইখতিলাফ। বিএনপি কেন চায়? কারণ বাস্তবিক পক্ষে পুলিশ যে ঘটনা ঘটিয়েছে জুলাই আগস্টে, তাতে সেই পুলিশই তো নতুন, তো পুলিশ মনে হয় 2000 পুলিশও নিয়োগ দেওয়া হয়নি নতুনভাবে। যেই এসআই, যেই এএসপিরা গণহত্যা চালিয়েছে জুলাই আগস্টে, 100% সেই পুলিশ সদস্যরা এখন দায়িত্বে আছে। সেই পুলিশের উপর জনগণের আস্থা কি আগের মতো এতে আসবে? নেভার। এবং যারা সরাসরি গুলি চালিয়েছেন তারা কেউ আত্মসমর্পণ করে, কেউ ভুল স্বীকার করে, নানানভাবে যারাই কাজে যোগ দিতে পেরেছেন, সাহস করে, তারাই জিতে গেছেন। জাস্ট 2-1 যেমন যাত্রাবাড়ি থানার ওসি, এরকম 2-4 ওসি, 2-4 পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়েছেন বা ফেসে গেছেন। বাট 99% বা প্রায় সবাই 2-4 বাদে বহাল তবিয়ত। অতএব এই পুলিশেরই তো মনোবল থাকার কথা না। এই পুলিশ আসামি ধরতে গেলেও ভয় পায় যে কিনা কি করি, তারপরে কিনা আমার সেই জুলাই আগস্টের ঘটনা ওরা সামনে এনে বলে তুই তো জুলাই গণহত্যাকারী, আমাকে কিনা পিটায়। পুলিশের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। একদম ব্যাপক সংস্কার, ট্রুথ কমিশন গঠন করা বা পুলিশকেও একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে একদম জেনারেল অ্যামনেস্টি ডিক্লেয়ার করে তাদেরকে পূর্ণ আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, এরকম কিছুই করা হয়নি। অথবা বিপুল সংখ্যক নতুন সদস্য নিয়োগ দেওয়া, অথবা একদম স্ক্রুটিনাইজ করা যারা অপরাধী তাদের একদম, বা যারা আছে একদম ফ্রেশ, এরকম কিছুই করা হয়নি। এর ফলে দেখা যায় যে যুবদল নেতা হত্যা মামলার আসামি, বিভিন্ন হত্যা মামলার আসামি পুলিশ অফিসার, সে সরাসরি জেলার এসপি হয়, সম্ভবত ফেনীর এসপি বা এরকম কোন একটা জেলার এসপি হয়েছে যুবদল নেতা হত্যা মামলার আসামি। কেন? ওই লোকগুলোই এখানে। আপনি কাউকে পরিবর্তন করেন নাই, কাউকে স্ক্রুটিনাইজ করেন নাই। যারা সরাসরি অতি উৎসাহী হয়ে হাসিনার নির্দেশে গণহত্যা চালিয়েছে তারা সবাই বহাল তবিয়তে আছে। এই আলোচনা করলাম এই কারণে যে পুলিশ দিয়ে বিএনপি যেটা চায় সেটা করা সম্ভব না। বিএনপি কি চায়? দেশ চালাতে হলে অবশ্যই বিএনপিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, অপরাধ দমন করতে হবে। বিরোধী দল দমনের কথা এখনো চিন্তা করে না। বিরোধী দল দমন করা এটা অনেক কঠিন, এটা হাসিনা ছাড়া কেউ পারবে না। কিন্তু আপনি চোর এবং ছিনতাইকারী দমন করেন, ধর্ষক দমন করেন, এবং বিএনপি চাঁদাবাজদের তালিকা করেছে এবং তালিকা অনুযায়ী 17 জন 32 জনকে ধরে। এটা আবার ডিএমপি প্রেস রিলিজ দিয়ে জানায়ও যে এই যে আমরা তালিকা করেছি চাঁদাবাজদের অলরেডি 32 জন ধরা হয়েছে, এই কজনকে ধরা হয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে সরকারের কাছে বা পুলিশের কাছে চাঁদাবাজদের যে তালিকা, তার ছিটে ফোটাও তারা ধরতে পারছে না। এরকম সক্ষমতা পুলিশের নাই। এটা হয়তো বা স্বেচ্ছা কিছু চাঁদাবাজ ধরতে পারবে, কিন্তু রাঘব বোয়াল চাঁদাবাজ কেউ ধরতে পারবে। হাসিনার আমলে পুলিশের যে সাহসিকতা ছিল, বিএনপির বাঘা নেতা, জামাতের বাঘা নেতা, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যারা বুলেটের সামনে যে কোনো সময় বুক চিতিয়ে দিতে পারে, এরকম বাঘা নেতারা পুলিশের ভয়ে তারা পানির ট্যাঙ্কির মধ্যে ডুব দিয়ে শীতের মধ্যে জীবন বাঁচানোর চেষ্টা করতেন। ছাদের পানির ট্যাঙ্কির মধ্যে ডুব দিয়ে থাকতেন, পুলিশ এসে দেখে নাই। গোলাম মোল্লা রনির একটা গল্প শুনলাম, বিএনপির এক বাঘা নেতা, তিনি পুলিশ ধরতে এসেছে, দৌড় দিয়ে ছাদে উঠেছেন। তো পুলিশ ছাদেও চলে গিয়েছে, তিনি এক ফাঁকে ছাদের উপর থাকা এক পানির ট্যাঙ্কির মধ্যে ডুব দিয়ে তিনি নিরাপদে বেঁচেছেন। পুলিশ ধরতে পারেনি। আপনি চিন্তা করেন কি ভয়াবহ পুলিশ ছিল। হ্যাঁ, এটা বিরোধী দলের উপর নির্যাতন, এটা অন্যায়, কিন্তু অপরাধের ক্ষেত্রে অপরাধীদের যদি ধরতে যায়, অপরাধীরা ভাগা অপরাধীরা পুলিশকে এরকম ভয় পাবে। যত বড় কালা জাহাঙ্গীর হোক আর পিচ্ছি হান্নান হোক, পুলিশ দেখলেই তারা ভয় পাবে। এটা হওয়া উচিত, নইলে আইন শৃঙ্খলা কখনো স্ট্রিক্ট থাকে না। কিন্তু এই পুলিশকে কেউ আদৌ ভয় পায়? দেখেন, কারো এরকম কোনো সিরিয়াস ভয় নেই। নবডি ইজ সিরিয়াস অফ দিস পুলিশ। এবার রাস্তাঘাটে এই পুলিশ যদি কোনো অপরাধীকে থামাতে চায়, গাড়ি থামাতে চায়, অনেকে উল্টো, তুই কিসের পুলিশ, তুই তো গণহত্যাকারী, তুই তো ফেসিস্ট, কিছু হলে ফেসিস্ট বলে গাড়ি দেয়। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা পুলিশ কেউ মানে না। পুলিশ পিস্তল বের করলো, সে গনে না, তোর পিস্তলে মায়ের বাবা,
এরকম একটা বেপরোয়া ভাব। এই পরিস্থিতিতে বিএনপির সামনে উপায় একটাই, যে সেনাবাহিনী মাঠে থেকে তারা অপরাধ দমন করে দিবে, চাঁদাবাজ দমন করে দিবে, অস্ত্রবাজ দমন করে দিবে এবং নানান অপারেশন চালাবে। বিএনপি চেয়েছিল যে অপারেশন ক্লিন হার্ট 2 চালানো হোক এবং ঘোষণা দিয়েছিল। পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু অপারেশন ক্লিন হার্ট এটা তো বেসিক্যালি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী চালাবে, কিন্তু সেরকম কোনো ইফেক্টিভ অপারেশন চালাতে পারছে না। কারণ কি, সেনাবাহিনী রাজি হচ্ছে না, সেনাপ্রধান রাজি হচ্ছে না। অপারেশন চালানোতে দূরের কথা, মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তাতেই রাজি হচ্ছে না। সেনাপ্রধান বিএনপির কথা রাজি হচ্ছেন, যার ফলে সেনাপ্রধানের বার্তা আমার মনে হয় স্পষ্ট, যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেব, সেনাবাহিনী এরকম আর মাঠে থাকতে পারবে না, তোমরা বাবারা ক্ষমতা এসেছো, যেরকম ইচ্ছে সেরকম করো। তো এতে বিএনপির যে অপরাধ দমনের যে একটা ইচ্ছা ছিল, বড় বড় সন্ত্রাসীদের ধরার যে একটা ইচ্ছা, এটা মাটিতে মিশে যাবে, কারণ পুলিশ ওটা পারবে না। এই যে বিএনপির চাঁদাবাজ বা বিএনপির পদধারী যারা সন্ত্রাসী করে, তাদেরকে সেনাবাহিনী ছাড়া কে ধরে বলেন তো? পুলিশের সে সাহস আছে? পুলিশ তো ওদেরকে চাটে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি বাংলাদেশে, কোনো চারদিকে কোনো সুখবর নেই। তো দর্শক, এই যে কথা যে পুলিশের শৃঙ্খলা ফেরায় মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে, কিসের শৃঙ্খলা ফিরেছে? ইউনূস আলমের পুলিশ আর ইয়ামানের পুলিশের মধ্যে ডেভেলপমেন্টটা কি? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ইউনূস আলমের এর চাইতে অনেক ভালো ছিল, কোনো উন্নতি নাই। আপনি সেনাবাহিনীকে মাঠে, সেনাবাহিনী অবশ্য মাঠে থেকেও কোনো ভূমিকা পালন করেনি, এই মাঠে থেকেও ভূমিকা পালন করেনি, ইউনূসের আমলও করেনি, মানে ইউনূসের কথা শুনে নেই, জাস্ট মেসেজি পাওয়ার নিয়ে মাঠে ছিল, 2 মাস পর মেয়াদ বাড়ানো হয়েছে, আসলে কিছুই করেনি। নাম্বার 1, দু একটা ক্রাইসিসে তারা একটু সামনে গেছে, কিন্তু আসলে তারা অপরাধীদের ধরতে গ্রামে গঞ্জে যে বিভিন্ন সেনা ক্যাম্প, অনেক জায়গায় শুনেছি যে এখানে বসে তারা তাস খায় আর বিড়ি খায়, তাস খেলে আর বিড়ি খায়, এই অবস্থা। তো সেখানে ইউনূসের আমলও ইউনূসের কথা সেনাবাহিনী শুনে নেই, অপরাধ দমনে কাজ করেনি, এবং তারেক রহমানের আমলে শুনছে না। এর মানে সেনাবাহিনীর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বিএনপি সরকার ভালোভাবে হচ্ছে না, এবং অপারেশন ক্লিন হার্ট যেটা চালাতে চায় ওটা চালাতে হয়তো সেনাপ্রধান রাজি হচ্ছে না, বরং এখন তারা ঘরে ফিরে যেতে চায়, যে মাঠেই আমরা আর থাকতে পারবো না। এখন সেটা বৈধতা দিতে বাধ্য হচ্ছে সালাউদ্দিন আহমেদরা। সালাউদ্দিন আহমেদরা হবে না কেন? সেনাবাহিনীর সবচেয়ে বড় শত্রু খলিলুর রহমান, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ওনার নাম হচ্ছে রণবীর জয়সওয়াল, সম্ভবত নামটা ভুল হতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন প্রেস কনফারেন্সে, অনেকে হয়তো খেয়াল করেছেন, অনেকে করেন নাই। উনি ওখানে খুব স্পষ্ট করে যেটা বলেছেন সেটা হচ্ছে, ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে উনি বাংলাদেশে ফেরত পাঠাতে চান, এবং এই কারণে ঢাকার কাছে উনি সাহায্য চেয়েছেন। তো আমি দেখলাম নিউজটা, এই যে দর্শক সারি থেকে আলহামদুলিল্লাহ আসছে, আমিও নিউজটা পড়া মাত্র আমার মুখ দিয়ে এই শব্দটাই বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, ভারতে অবৈধভাবে বাংলাদেশের যারা বসবাস করছে, অবশ্যই তাদেরকে আমরা ফিরিয়ে নিতে চাই, আন্তরিকতার সাথে ফিরিয়ে নিতে চাই। সর্বপ্রথম আমরা ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পাঠিয়ে দিই। আমরা সুস্বাগত জানাই, কারণ 24-এর গণঅভ্যুত্থানের পরে হাজারো শহীদ পরিবার, হাজারো জুলাই যোদ্ধার পরিবার, বাংলাদেশের মানুষজন অপেক্ষায় রয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখার জন্য, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য, তাকে ফাঁসি কাস্টে ঝুলতে রাখার জন্য বাংলাদেশের অবাক জনগণ, সর্বস্তরের জনগণ অপেক্ষায় আছে। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাই, শুধু ঢাকা নয়, শুধু বর্তমান সরকার নয়, বাংলাদেশের সকল মানুষ আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানায়। আমরা আন্তরিকভাবে গ্রহণ করতে প্রস্তুত। সবার প্রথম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পাঠিয়ে দিন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কিছুদিন আগে ভারতের হিন্দুত্ববাদী যে সরকারটা রয়েছে ভারতে, সেইখানকার একজন বড় মাপের নেতা, আপনারা নাম বললেই চিনবেন, শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন নাকি? উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছেন, হাসিনা ওয়াজেদ, উনি আবার শেখ বলতে পারেন না, হাসিনা ওয়াজেদ। এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, যে বিবাহের পর সাধারণত স্বামীর পরিচয় ব্যবহার করাই ভালো। তো শুভেন্দু অধিকারী বলেছেন, হাসিনা ওয়াজেদ বাংলাদেশের নাকি বৈধ প্রধানমন্ত্রী, এবং শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসবো। এই মন্তব্যটাকেও আমি খুব একটা খারাপ ভাবে নেই নাই, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেছে তার নিজ দেশ ভারতে, অবস্থান করছে দিল্লিতে। তার পরিবারের মানুষজন যদি তাকে বৈধ প্রধানমন্ত্রী মনে করে, করতেই পারে, সেটা তাদের ব্যাপার। তারা যদি শাহজালাল বিমানবন্দরে পাঠাতে চায়, সেটাকেও আমরা স্বাগত জানাই। তারা বলেছে স্যালুট করে হাসিনা ওয়াজেদকে নিয়ে আসতে হবে, তাতেও রাজি আছি। স্যালুট করে আমরা ওই দিন শাহজালাল বিমানবন্দর থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জেলখানায় প্রবেশ করাবো ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো নাকি? তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি যারা আছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে যাচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি যে আগের বার তো পালিয়েছিল চোরের মতো, এবার বীরের বেশেই আসুক, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভারত নিয়ে কথা বলছিলাম, তাহলে ভারত নিয়ে আরেকটা বলি। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতে একটি নির্বাচন হয়েছে, হাসিনা মার্কা নির্বাচনই হয়েছে। নির্বাচনের পূর্বে সকল মুসলিম ভোটারদেরকে একদম নামের লিস্ট করে, প্রশাসনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। দিয়ে উগ্র হিন্দুত্ববাদী সরকার সেখানে হাসিনা মার্কা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে। এবং সেখানেই শেষ নয়, জয়লাভের পরপরই তারা ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর হামলা করা শুরু করেছে, অত্যাচার করা শুরু করেছে, গরুর মাংসের দোকানে হামলা করছে। ওখানের একটা উদ্যান আছে, নাম ছিল সিরাজ উদ্যান, সেটার নাম বদল করে শিবাজি উদ্যান বাইরে করেছে। ভারতের মুসলমানদের উপর যেই ধরনের আক্রমণ এবং হামলা এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি করছে, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতে অবস্থানরত আমাদের সকল মুসলিম ভাইদের প্রতি আমাদের সংহতি রয়েছে, প্রয়োজনে তাদেরকে আমরা সাহায্য করতেও প্রস্তুত রয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন 24-এর পূর্বে আমাদের যে সরকারটা ছিল, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার, সেই সরকার বাংলাদেশকে ভারতের বড় রাজ্য বানাতে চেয়েছে। আমি যেটা আমার বক্তব্যে বারবার বলেছি যে 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় নাই, সেই দিন বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহার, আমরা এখানে যে একটি ম্যানেজ ভোট দেখতে পেলাম, যেই ম্যানেজ ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন বিএনপি সরকার আসলো, তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো পূরণ করার জন্যই বিএনপি সরকার এই। সেটা যদি না হতো তাহলে তারা শপথ গ্রহণের দিনই সংসদ সদস্য হিসেবে যেরকম শপথ নিতেন, একই সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতেন। শপথ গ্রহণের দিন তারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে, তারা শহীদ পরিবারের রক্তের সাথে বেইমানি করেছে, তারা জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করেছে, তারা গণঅভ্যুত্থানের সাথে মুনাফিকি করেছে এবং তারা জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই ভারতের করদ রাজ্য বানাতে চায়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। উনি দায়িত্ব গ্রহণ করার পর পবিত্র সংসদে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগের এক বক্তা বলে গেছেন খুব সুন্দর ভাবে, মাননীয় না বললে তো আবার হামলা হয়। ওই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শিলংয়ের বিলাসবহুল রিসর্টে বছরের পর বছর বিশ্রাম নেওয়ার পর দেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক স্পষ্ট ভাষায় পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে দিয়েছে, নির্বাচন যদি পিছিয়ে যায় এই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। অর্থাৎ উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জুলাই সনদে স্বাক্ষর করা বিএনপির কোনো ইচ্ছা ছিল না। ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, উনি তাহলে ওই সময় মিথ্যাচার করেছিলেন। উনি যদি সত্যি সত্যি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে থাকতেন, তাহলে ওনার প্রধান এবং দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা। তারা এখন বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন। কোন অক্ষর? ভারতের শিখানো অক্ষর নাকি বিএনপির গুলশান অফিসের স্বাক্ষর? আমরা ওই অক্ষর চিনি না। আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেই গণভোট হয়েছে, যেখানে 70 লাখ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, আমরা সেই অক্ষর চিনি। আমরা ভারতের অক্ষর চিনি, আমরা বিএনপির অতএব 70 লাখ মানুষ যেই গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর কোনো অন্যথা বাংলার মানুষ মেনে নেবে না।
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটা ধন্যবাদ দিতে চাই আজকে কাকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটা ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করি। কারণ উনি ওনার অনেক কথা, অনেক বক্তব্যের মধ্যে যে কোনো কারণেই হোক একটা চমৎকার বাক্য ব্যবহার করেছে। উনি কিছুদিন পূর্বে ওনার বক্তব্যের মধ্যে বলেছে, জনগণের ভাগ্য নিয়ে যদি কেউ খেলা খেলে তাহলে 5ই আগস্ট আবার ফিরে আসবে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ উনি চমৎকার একটা কথা বলেছেন। আমি ওনাকে অনুরোধ জানাবো এই কথাটা আপনার আশেপাশে বিএনপির নেতা যারা আছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদেরকে বারবার প্রতিদিন 3 বেলা বলুন, কারণ জনগণের ভাগ্য নিয়ে আপনার সরকার খেলা শুরু করেছে, আপনার বিএনপি খেলা শুরু করেছে। 5ই আগস্ট আসবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।